নবীপুর স্টেটের রাজা বাহাদুর স্বয়ং এসেছেন কিরিটি রায়ের কাছে। কিরিটি রায়ের অ্যাসিস্ট্যান্ট সুব্রত তাকে নিয়ে দোতলায় চলল। ঘরের মধ্যে প্রবেশ করতে কিরিটির সাদর আহ্বান জানালো, কি সৌভাগ্য, আসুন আসুন। আপনার সঙ্গে প্রাইভেট কথা ছিল মিস্টার রায়। কিরিটি কাগজটা মুখ থেকে সরিয়ে সহস্র মুখে বলল, বলুন বলুন। সুব্রত আমার দক্ষিণ হস্ত, আপনি তো সব জানেন। সেবারে আমার উইলের ব্যাপারে বুঝেছি আপনি বেশ বুদ্ধিমান, তাই আপনার কাছে এলাম। আমার সেই ঝানু নায়েবটাকে আপনার মনে আছে তো? ষড়যন্ত্র করে যে আমার বোকা ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তি বাগাবার চেষ্টায় ছিল। হ্যাঁ, মনে আছে বই কি। কিরিটি মৃদু হাস্যের সঙ্গে জবাব দিল, এটাও সেই শয়তানের কীর্তি। আমার বংশে 5 পুরুষের সম্পত্তি একটা আংটি ছিল, সাপ আংটি। সাপের 2 চোখে 2টো হিরে বসানো। মূল্য তার এমন কিছু হবে না, কিন্তু ওটাই ছিল আমাদের ঘরের লক্ষ্মী। এক কাপালিক আমাদের পূর্বপুরুষকে দান করেছিলেন এবং বলেছিলেন, ওই আংটি যতকাল আমাদের ঘরে থাকবে, আমাদের সৌভাগ্য লক্ষ্মীও ততকাল আমাদের ঘরে অচলা থাকবে। বুঝতেই পাচ্ছেন? তো বলুন। সেই আংটিটা ওই শয়তানি চুরি করেছে। চুরি করেছে? আংটিটা কোথায় ছিল? কোথায় আবার থাকবে, আমার ডান হাতের অনামিকাতেই ছিল। চলুন মিস্টার রায়, আপনার কাছেও জারিজুরি খাটবে না, আংটিটি আপনি বের করে নিতে পারবেন। এখন তো ঠিক সময় করে উঠতে পারছি না রাজা বাহাদুর, কাল সকালের দিকে যাব। কাল সকালে? পরের দিন প্রত্যুষে আমরা নবীপুর স্টেটের দিকে রওনা দিলাম। নবীপুর স্টেটে যখন আমরা পৌঁছালাম তখন বিকেল হয়ে গেছে। বিরাট প্রাসাদ অতি স্থাপত্য শিল্পের সাক্ষ্য দিচ্ছে। কাছারি বাড়িতেই রাজা বাহাদুর আমাদের জন্য অপেক্ষা করছিলেন। 2-4টে কথাবার্তার পর রাজা বাহাদুর এক সময় বললেন, আমি বলিনি কাল আপনাকে মিস্টার রায়, ওই শয়তান আমার আংটি চুরি করেছে? ইডিয়েট রুনুটা আজ সকালে সে কথাই স্বীকার করেছে। সত্যি নাকি? হ্যাঁ, ডাকছি সেই গর্ধবটাকে, আপনি নিজেই জিজ্ঞেস করে দেখুন না। ভৃত্যকে দিয়ে রাজা বাহাদুর তখনই তার একমাত্র পুত্র রণেন চৌধুরীকে ডেকে পাঠালেন। রণেন চৌধুরীর বয়স 23-24-এর বেশি হবে না, অত্যন্ত সুষ্ঠী চেহারা, তবে চোখে মুখে কেমন একটা বোকা বোকা ভাব। বসুন রণেনবাবু। কিরিটি রণেন চৌধুরীকে বসার জন্য আহ্বান জানালো। নরেনবাবু একটা খালি চেয়ার টেনে বসলেন। অতঃপর কিরিটি রাজা বাহাদুরের দিকে তাকিয়ে বললেন, কিছু মনে যদি না করেন রাজা বাহাদুর, আমি ওকে 2-একটা প্রশ্ন করতে চাই আপনার অনুপস্থিতিতে। বেশ, করুন। বলতে বলতে হঠাৎ ছেলের দিকে তাকিয়ে রাজা বাহাদুর বললেন, নাও লিসেন, যদি মিস্টার রায়ের কাছে কোনো কথা গোপন করবি তো তোকে আর তোর ওই শ্বশুরকে গুলি করে মারবো পাশাপাশি দাঁড়িয়ে, মনে থাকে যেন। অতঃপর রাজা বাহাদুর প্রস্থান করলেন। কিরিটি 2-4টে কথা বলার পর কুমারকে সোজাসুজি জিজ্ঞাসা করলেন, আপনি বোধহয় শুনে থাকবেন কুমার, আপনার বংশের সৌভাগ্যের মূল সর্প আংটিটি চুরি গেছে? জানি, মৃদুকণ্ঠে জবাব দিল কুমার। এও নিশ্চয় জানেন আপনাদের বংশের অনেকখানি প্রেস্টিজ ওই আংটিটির সঙ্গে জড়িয়ে আছে? জানি। পূর্বের মতো ছোট্ট সংক্ষিপ্ত জবাব। আপনার বাবা মানে রাজা বাহাদুরের ধারণা আপনাদের নায়েব রামগতি বাবুই নাকি? জানি, কিন্তু সে সম্পর্কে আপনার কি ধারণা? আংটিটি তিনিই নিয়েছেন, তবে এটা আমি বুঝতে পারছি না তিনি নিলেন কি করে বাবার হাত থেকে আংটিটা। আপনার বাবার শয়নকক্ষে কি ওর যাতায়াত ছিল? হ্যাঁ, কখনো কখনো যেত বই কি। তবে যে সময়ে আংটিটা চুরি গেছে বলে বাবার ধারণা,
তার মাসখানের আগে থাকতেই কিন্তু তিনি শয্যাশায়ী, তার ডান পাটা ভেঙে গেছে। শয্যাশায়ী হয়ে আছে, ডান পা ভেঙে গেছে? কিরিটি হঠাৎ প্রশ্ন করল। হ্যাঁ, তা মাস টেরেক হবে। হঠাৎ একদিন দোতলা সিঁড়ি থেকে নামতে গিয়ে পা স্লিপ করে পায়ের হাড় ভেঙে গেছে, আর সেখান থেকেই তিনি পা প্লাস্টার করে শয্যাশায়ী হয়ে আছেন। তো তিনি থাকেন কোথায়? শুনেছি আপনাদের এই প্রাসাদেই নাকি তিনি থাকেন। হ্যাঁ, প্রাসাদের উত্তর মহলে তিনি থাকেন। একটা কথা কুমার বাহাদুর, আপনি জানলেন কি করে যে আংটিটি তিনি নিয়েছেন? গতকাল সন্ধ্যায় আমি বাবার সম্পর্কে প্রশ্ন করায় তিনি বললেন আংটিটি তার কাছে আছে, আমাদের বিবাহের দিন তিনি সেটা ফেরত দেবেন। আর একটা কথা, যদি কিছু না মনে করেন কুমার বাহাদুর, তা জিজ্ঞাসা করি, আপনি কি নায়েবের মেয়েকে সত্যিই বিবাহ করতে চান? হ্যাঁ, মিনুকে আমি বড্ড ভালোবাসি, কিন্তু বাবা কিছুতেই মত দিচ্ছেন না, কারণ ওরা ছোট বংশ। এবার আমরা রামগতির ঘরের দিকে চললাম। একটা পালঙ্কের উপরে রামগতিবাবু শুয়েছিলেন। তার মাথার ধারে বসে অপরূপ রূপ লাবণ্যময়ী একটি কিশোরী তাকে বই পড়ে শোনাচ্ছিল। বুঝলাম ওই কিশোরী রামগতিবাবুর কন্যা, এবং কুমার বাহাদুর ওই কিশোরীতেই বিবাহ করতে চান। আমরা ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিশোরী নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রামগতি কিরিটিকে দেখে চিনতে পেরে বললেন, কি সৌভাগ্য কিরিটিবাবু, আসুন আসুন। শেষ পর্যন্ত রাজা বাহাদুর আংটিটির ব্যাপারে আপনাকে টেনে নিয়ে এলেন, কিন্তু কি প্রয়োজন ছিল বলুন তো? রুনুকে তো আপনি বলেইছি কাল আংটিটি আমার কাছে আছে, বিয়ের দিনই সেটা ফেরত দেব। কিন্তু এটা কি আপনার নিছক জুলুম হচ্ছে না রামগতিবাবু? জুলুম? বুড়োকে এবার বাগে এনেছি, বিয়ে দাও, আংটি নাও। আপনি আংটিটি ফেরত দিয়ে দিন রামগতিবাবু। আমি কিরিটি কথা দিচ্ছি, এ বিবাহ যাতে হয় আমি তার চেষ্টা করব। বিশ্বাস করি না মশাই, ও বাস্তু ঘুঘুকে একবার হাতের মুঠোয় যখন এনেছি, যতক্ষণ না কার্যসিদ্ধি হচ্ছে ততক্ষণ ও বস্তু তো আমি ফেরত দেব না। আমি বলছি তাতেও না, না স্বয়ং ভগবান এসে বললেও না। এই আপনার শেষ কথা? সহসা কিরিটির কণ্ঠস্বরটা কঠিন হয়ে উঠল। হ্যাঁ রামগতিবাবু। মশাই, এ আপনার উইল খুঁজে বার করা নয়, কঠিন ব্যঙ্গের সঙ্গে কথাটি বললেন রামগতিবাবু। আমার সংকল্প শুনুন, এই আংটি না নিয়ে এ ঘর থেকে আমি বের হচ্ছি না। বজ্রকণ্ঠে কিরিটি বলল। বটে, তা চেষ্টা করে দেখুন। কিরিটি রামগতির কথার কোনো উত্তর দিল না। সোজা গিয়ে ঘরের এক কোণে একটা খালি চেয়ার ছিল, সেটার ওপর বসে পড়ল এবং পকেট হতে চামড়ার সিগারেট কেসটা বের করে একটা সিগারেটে অগ্নিসংযোগে তৎপর হলো। আগাগোড়া সমস্ত ব্যাপারটা কেমন যেন কটু ও তিক্ত মনে হলো। ঘরের আবহাওয়াটা হঠাৎ যেন কেমন থমথমে ভারী হয়ে উঠেছে। কিরিটি একান্ত নির্বিকারভাবে বসে সিগারেট থেকে ধূমোদ্গীরণ করছে, চক্ষু দুটি মুদ্রিত। আমি যেন কেন বিহ্বল হয়ে পড়লাম। বলতে লজ্জা নেই, বোকার মতো ফ্যালফ্যাল করে ঘরের চতুষ্পার্শ্বে তাকাতে লাগলাম। খুঁজতে লাগলাম যে কোথায় মূল্যবান আংটিটি গোপন করে রাখতে পারে। হঠাৎ এমন সময় কিশোরী এক কাপ দুধ নিয়ে ঘরের কক্ষে প্রবেশ করলো। বাবা, আপনার দুধ। এখন থামো, আমার খিদে নেই। সেই কখন খেয়েছেন? এখনো খিদে হয়নি বাবা? না, থাক, তুই বরং আমার পানের ডিবেটা দিয়ে যা। কিশোরী দুধের কাপটা সরিয়ে অদূরে দেরাজের ওপর একটি পানের ডিবে এনে বাবার হাতে তুলে দিল।
দেখলাম রামগতির পান খাওয়ার অভ্যাসটা বেশ ভালোই আছে। গোটা 5 পান মুখের মধ্যে ঠেসে দিয়ে বালিশের গায়ে হেলান দিয়ে বেশ আরাম করে উঠে বসলেন। বালিশের তলা থেকে হাত দিয়ে একটা হাতির দাঁতের কৌটো বার করলেন। আয়েশের সঙ্গে পান চিবোতে চিবোতে জর্দার কৌটো থেকে খানিকটা জর্দা বের করে আলগুছায় মুখ গহ্বরে নিক্ষেপ করলেন। কিরিটির দিকে তাকালাম, দেখি কিরিটি আর চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রামগতির দিকে। মিথ্যে কষ্ট করছেন রায়মশাই? হঠাৎ রামগতির কণ্ঠস্বরে চমকে তাকালাম। অদ্ভুত একটা ব্যঙ্গ এবং কৌতুক মিশ্রিত চাপা হাসি, গর্বোচ্ছ্বাস যেন সুস্পষ্ট হয়েছে রামগতির। রামগতি আবার বলতে লাগলেন, তার চাইতে ওই রায় বাহাদুরকে গিয়ে বলুন তাড়াতাড়ি বিয়ের ব্যাপারটা চুকিয়ে দিন, তিনি আংটি পেয়ে যাবেন। রামগতির কথার কোনো উত্তর না দিয়ে কিরিটি এবার সোজা কিশোরীর দিকে তাকিয়ে বলল, এদিকে এসো তো। কিশোরী এগিয়ে গেল কিরিটির দিকে। কি নাম তোমার? মিনু রানী। তোমার মহলটা আমাকে একবার ঘুরিয়ে দেখাবে মিনু রানী? মিনু বাপের মুখের দিকে তাকিয়ে বাপ ইশারা করলো নিয়ে যেতে। চলুন, এসো সুব্রত, মহলটা একবার ঘুরে দেখা যাক। মিনুকে অনুসরণ করে আমরা দুজনে দরজার দিকে অগ্রসর হলাম। হঠাৎ রামগতির গলা শোনা গেল, বেড প্যানটা দিয়ে যা তো মা। হ্যাঁ বাবা, বাইরে থেকে দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। তিনজনে বাইরে বের হয়ে এলাম। মিনু দরজার কপাটটা টেনে দিল। হঠাৎ এমন সময় কিরিটি বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়িয়ে বলল, তুই এগো সুব্রত, আমি উপরে রাজা বাহাদুরের সঙ্গে একবার দেখা করে আসি। সহসা কিরিটির মত পরিবর্তন করতে দেখে বুঝলাম বিশেষ কোনো উদ্দেশ্যে কিরিটি আমাদের ওই জায়গা থেকে সরিয়ে দিতে চাইছে। বিনা বাক্য ব্যয়ে দুজনে অগ্রসর হলাম। আগে আগে চলেছে মিনু, পশ্চাতে আমি। মিনিট 20 বাদে ঘরের মধ্যে ফিরে এলাম আমি একা। দেখি ঘরের মধ্যে কিরিটি একেবারে রামগতির শয্যা ঘেঁষে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে রামগতির দিকে তাকিয়ে। রামগতি শয্যার উপরে ঠিক পূর্ববৎ বসে তাকিয়ে আছেন কিরিটির মুখের দিকে। এমন সময় রাজা বাহাদুর কক্ষে প্রবেশ করলেন, তার সঙ্গে রাজবাড়ির গৃহ চিকিৎসক। এই যে রাজা বাহাদুর, আসুন, ইনি আপনার পারিবারিক চিকিৎসক বুঝি? হ্যাঁ, ডাক্তার অধিকারী, রাজা বাহাদুর জবাব দিলেন। নমস্কার, আপনাকে একটু কষ্ট দিলাম ডাক্তার অধিকারী, কিরিটি বলল। না না, কষ্ট কি? ডাক্তার প্রত্যুত্তরে বললেন। আপনি ওর পায়ে প্লাস্টার করেছেন না? হ্যাঁ, প্লাস্টার দেখে মনে হচ্ছে 2-1 দিন আগেই বোধহয় প্লাস্টারটা বদলানো হয়েছে। ডাক্তার যেন কিরিটির প্রশ্নে কেন বিব্রত বোধ করলেন। হঠাৎ একটা ঢোক গিলে মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ, 3 দিন আগেই প্লাস্টারটা বদলে দিয়েছি। পায়ের ফ্র্যাকচার কি সেট হয়ে গিয়েছে? না এখনো, কিন্তু প্লাস্টার আপনার ঠিক হয়নি ডাক্তারবাবু। লক্ষ্য করলাম সহসা ডাক্তারের মুখ যেন কেমন ফ্যাকাশে হয়ে গেল। আমতে আমতে করে ডাক্তার বললেন, কেন কেন বলুন তো? ও তো ঢিলে কখনো প্লাস্টার হয়? তাতে করে প্লাস্টিং করার এফেক্টই তো পাওয়া যায় না। কি বলছেন আপনি? ঠিক বলছি, কয়েক বছর আগে আমার একটা বন্ধুর পায়ে ফ্র্যাকচার হয়েছিল। এই সম্পর্কে আমার কিছু জ্ঞান আছে। তাছাড়া প্লাস্টারের ডান দিকটা একটু সুপুরির মতো উঁচু হয়ে আছে না? নির্বাক বিস্ময়ে স্থির দৃষ্টিতে আমরা কিরিটির কথাগুলো শুনছিলাম। কিরিটির শেষ কথায় ডাক্তার একেবারে বোবা হয়ে গিয়েছেন। সহসা কিরিটির কণ্ঠস্বর যেন তীব্র কঠোর হয়ে উঠল, ডাক্তার, এক্ষুনি আমাদের সামনে রামগতিবাবুর পায়ের প্লাস্টারটা আপনাকে কাটতে হবে। কিরিটির কথায় সহসা ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। কয়েক মুহূর্ত কঠিন পাথরের মতো স্তব্ধতা। প্লাস্টার কাটতে হবে? হ্যাঁ, কারণ ওই প্লাস্টারের মধ্যেই রাজা বাহাদুরের আংটিটা লুকানো আছে এবং আপনি সাহায্য করেছেন ওই আংটিটা লুকিয়ে রাখতে। রাজা বাহাদুর গর্জন করে উঠলেন, হামারা রাইফেল লাও। অদ্ভুত বিশ্লেষণ শক্তি তোমার কিরিটি। আরে কিছু না, এটা কমন সেন্স, একটু ভাবলে তুইও পারবি।
শেষ কথাটা না বললে অন্যায় হবে। শেষ পর্যন্ত কিরিটির বিশেষ অনুরোধে রাজা বাহাদুর মীনাকুমারীকে পুত্রবধূ করতে রাজি হয়েছিলেন। তবে রামগতিকে তিনি ক্ষমা করেননি, তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন।